গল্পের শুরুতে আমাদের একটি অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হয় যে যখন ইংরেজরা আমাদের ভারতে এসেছিল তখন তারা আমাদের গোলাম বানিয়ে নিয়েছিল এবং ওই সময় তারা নিজেদের ধর্ম প্রচার করেছিল, যার কারণে অনেক মানুষ খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছিল। কিন্তু একইভাবে সেখানে আরও একটি দলও এসেছিল যারা যিশু নয় বরং শয়তানের পূজা করত। তাদের বিশ্বাস ছিল যে শয়তানের কাছে যাই চাওয়া হোক না কেন সে তাই দিয়ে দেয়, তবে বদলে সে কিছু বলিদান নেয়। সেই দলে একজন লোক ছিল যে এই বিষয়টি খুব বেশি প্রচার করত এবং সে এর জন্য একটি বইও তৈরি করে। এখন তারা কালো জাদু করতে শুরু করে এবং বইটির সাহায্যেই তারা এসব করত। এর কিছু বছর পর যখন ভারতকে স্বাধীন করে দেওয়া হয় তখন সবাইকে এখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং ওই কালো জাদু করা দলটিও সেখান থেকে চলে গিয়েছিল। কিন্তু সেই দলটি এখানে অনেক মানুষকে প্রশিক্ষণ দিয়ে গিয়েছিল, যার কারণে এখানকার মানুষ সিদ্ধান্ত নিয়েছিল যে তারা এই আচার অনুষ্ঠান বন্ধ করবে না এবং তারা নিয়মিত এটি অনুশীলন করবে। আসানাপুরম নামের এক এলাকার মানুষজন খুবই বিপজ্জনক স্তরে এটি অনুশীলন করে এবং তারা গ্রামে বারবার বলিদানও দিতে থাকে যাতে গ্রামে মঙ্গল হয় এবং সেখান থেকে দারিদ্র্য দূর হতে পারে। এরপর আমাদের ৭০ দশকের গল্প দেখানো হয় যেখানে আমরা মার্লিন নামের এক নারীকে দেখতে পাই। সে তার মেয়ে আলিশার সাথে থাকত। সে তার মেয়েকে স্কুলের জন্য প্রস্তুত করছিল এবং তখনই একটি ঘরের ভেতর থেকে কারো চিৎকারের আওয়াজ আসে। আসলে যে চিৎকার করছিল সে অন্য কেউ নয়, বরং সে ছিল মার্লিনের মা, যাকে সে ঘরের ভেতরে লক করে রেখেছিল। এখন নিজের মাকে খাবার দেওয়ার জন্য সে এগিয়ে যায়, কিন্তু তার মা তাকে দেখতেও চাচ্ছিল না। সেজন্য সে খাবার রেখে চলে যেতে উদ্যত হয়, কিন্তু তার মা তাকে অনুমতি দেয় না। তাই মার্লিন তার মেয়েকে বলে, তুমি গিয়ে নানিকে খাবার দিয়ে এসো। কথা শুনে মেয়েটি তার নানিকে খাবার দেওয়ার জন্য চলে যায়। এরপর আমাদের ১০ বছর পরের গল্প দেখানো হয় যেখানে ১৯৮০ দশকের সময়কালকে তুলে ধরা হয়। এই ১০ বছরে সেই ছোট্ট মেয়েটি এখন 12th ক্লাসে পড়তে শুরু করেছে এবং সে স্কুলের জন্য প্রস্তুত হচ্ছিল। এই সময় আমরা তার ছোট বোনকেও দেখতে পাই। মার্লিনের অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছিল এবং তার মায়ের কর্মকাণ্ডে অনেক পরিবর্তন দেখা যেতে শুরু করে। আলিশা তাকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? তখন তার মা বলে, আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি, তাই তোমরা শুধু পড়াশোনায় মনোযোগ দাও। মার্লিনের যে ছোট মেয়েটি ছিল সে কথা বলতেও পারত না এবং শুনতেও পেত না। এরপর ছোট বোনকে সাথে নিয়ে আলিশা সেখান থেকে চলে যায়। এবার আমরা সাগর নামের একটি ছেলেকে দেখতে পাই। সেও আলিশার সাথেই পড়াশোনা করে, তবে সে আলিশার গ্রামের ছিল না, মূলত সে অন্য একটি গ্রামের বাসিন্দা ছিল। সে প্রতিদিন স্কুলে দেরি করে আসতো। আসলে দেরি করে আসার কারণে সে আলিশাকে খুব ভালোভাবে দেখতে পেত, তাই সে প্রতিদিন এমনটাই করত। মূলত সে ক্লাস 6 থেকেই আলিশাকে খুব ভালোবাসত, কিন্তু আলিশা তার দিকে ফিরেও তাকাতো না। তার বন্ধুরা জানতো যে সে আলিশাকে পছন্দ করে, তাই তারা তাকে গিয়ে প্রপোজ করতে বলে। তার বন্ধুদের দলে অনেক ছেলে ছিল আর একটি মেয়েও ছিল যার নাম ছিল মণি। মণি তাকে বলে, আমি তাকে তোমার ভালোবাসার কথা পরোক্ষভাবে বলেছিলাম, কিন্তু সে তেমন কোনো সাড়া দেয়নি, কারণ তার পরিবারে অনেক সমস্যা চলছে এবং সে সেগুলো নিয়ে ব্যস্ত থাকে। তাই ভালো হবে যদি তুমি তাকে ভুলে যাও। এটা শুনে সে অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে যে যে কোনো উপায়ে হোক না কেন তাকে আলিশাকে প্রপোজ করতেই হবে। এরপর সাগর তার বন্ধুদের সাথে বাস্কেটবল খেলছিল এবং ঠিক সেই সময়ে গির্জার ফাদার সেখানে এক মায়ের সাথে কথা বলছিলেন। তখনই মার্লিন সেই জায়গায় উপস্থিত হয়। তাকে দেখে সবাই খুব অবাক হয়ে যায় এবং ফাদার জিজ্ঞেস করেন, মার্লিন, তুমি এখানে কেন এসেছো? এর থেকে আমরা জানতে পারি যে মার্লিন এমন একটি পরিবারের সদস্য ছিল যারা কালো জাদু চর্চা করত, তাই ফাদার তাকে সেখান থেকে চলে যেতে বলেছিলেন। মার্লিন বলে, আমি এখানে ঈশ্বরকে দেখতে এসেছি। কিন্তু এটি শুনেই সবাই অবাক হয়ে যায় এবং তারা বলে, তোমার পরিবার যে পাপ করেছে তার জন্য যিশু তোমাকে কখনোই ক্ষমা করবেন না। সে বলে, যিশু আমাকে দেখছেন এবং তিনি আমাকে ক্ষমা করতে চান। এটি শুনে লোকেদের মনে হয় যে হয়তো তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে। কিন্তু যখন তারা যিশুর মূর্তির দিকে তাকায় তখন যিশুর মূর্তি থেকে তারা একটি অলৌকিক দৃশ্য দেখতে পায়, অর্থাৎ যিশুকে নড়াচড়া করতে দেখা যায়। আর এটি দেখে সেই মা অজ্ঞান হয়ে সরাসরি নিচে পড়ে যান। এদিকে যে ছেলেটি খেলছিল তার সাথে হালকা ঝগড়া লেগে যায় এবং সাগর ও অন্যান্য ছেলেদের মধ্যে মারামারি শুরু হয়। একইভাবে ফাদার মার্লিনকে বলেন, যিশুর কাছে ক্ষমা চেয়ে এখনই এখান থেকে চলে যাও। এখন মার্লিন তার করা পাপগুলোর কথা বলতে থাকে এবং সে অনবরত যিশুর কাছে ক্ষমা চাইতে থাকে। তখনই তার মনের ভেতরে অনেক কিছু চলতে থাকে।
এক পর্যায়ে মনে হয় যেন সে নিজেকেই আঘাত করে ফেলেছে। তার হাতের ক্ষতগুলো দেখে সবাই অবাক হয়ে যায়। তাকে দেখে ফাদারও খুব ভয় পেয়ে যান। এদিকে সাগর এবং তার বন্ধুরা যে সমস্যা তৈরি করেছিল তার জন্য তারা শাস্তি পায় এবং তাদের হাঁটু গেড়ে বসিয়ে দেওয়া হয়। এরপর সাগর একটি উপহার কিনে এবং মার্লিনের মেয়ের কাছে গিয়ে রেখে দেয়। মেয়েটি ভাবতে থাকে যে সে উপহারটি খুলবে কিনা। সবাই চলে যাওয়ার পর সে সেটি খোলে। সাগর এবং তার বন্ধুরা বাহিরে থেকে সবকিছু দেখছিল। যখন সে উপহারটি খোলে তখন সবার মনে হয় যে হয়তো সাগর তাকে পছন্দ করে এবং সে যখন বাহিরে আসে তখন মনি তার সাথে কথা বলতে যায়। সে তাকে জিজ্ঞেস করে, তুমি কি সাগরকে পছন্দ করো? তখন আলিশা বলে, আমার পরিবারে অনেক সমস্যা চলছে এবং আমার ভালোবাসার মতো সময় নেই। আমাদের গ্রামের মানুষ আমাদের পরিবারকে ভয়ের চোখে দেখে আর তাকে যে কোনো মূল্যে তার পরিবারকে সুরক্ষিত রাখতে হবে। এরপর আমাদের দেখানো হয় যে আসলে সেও সাগরকে পছন্দ করে আর সে তার আশেপাশেই ঘুরে বেড়ায়। এই বিষয়টি সে খুব ভালো করেই জানে, কিন্তু তার কাছে সাগরের চেয়ে তার পরিবার বেশি প্রিয় ছিল, তাই সে সাগরের ভালোবাসা গ্রহণ করতে পারে না। তার কথা ভেবে সে মৃদু হাসে এবং সেখান থেকে চলে যায়। সাগর যখন এটি দেখে তখন সে বুঝতে পারে যে আলিশাও তাকে পছন্দ করে। একদিন সে সাগরের দিকে তাকিয়ে হেসে সেখান থেকে যেতে থাকে আর সেখানেই সে মা চলে আসেন, যিনি তাকে থামিয়ে কথা বলতে শুরু করেন। তিনি বলেন, তোমার মা এখানে এসে অনেক সমস্যা তৈরি করেছে এবং ফাদারকে সে কি বলেছে তা তারা কেউই জানে না, যার কারণে ফাদার এখনো সুস্থ হয়ে উঠতে পারছেন না। তাই তুমি তোমার মাকে বলবে সে যেন এই দিকে কখনো না আসে, কারণ তোমার মা যদি এখানে আসে তবে সে আর ফিরে যেতে পারবে না। আলিশা এটি শুনে অবাক হয়ে যায় এবং বলে, ঠিক আছে, আমি আমার মাকে বুঝিয়ে বলবো। এখন বাড়ি ফেরার পর সে তার মাকে বলে, তুমি এমনটা একদম করো না। কিন্তু তার মা তার উপরে চিৎকার করে ওঠে এবং বলে, আমি কি করেছি সে বিষয়ে তোর বিন্দুমাত্র ধারণা নেই। এরপর তার মনে পড়ে যে তার মা এক জায়গায় বাসনপত্র ফেলে এসেছে, তাই আলিশা নিজেই সেখানে যেতে থাকে। যখন সে সেই বাড়িতে পৌঁছায় তখন সে দরজায় নক করে, কিন্তু সেখানে যে লোকটি ছিল সে বাহিরে আসে না। হঠাৎ তখনই সে দেখতে পায় যে দরজায় একটি আঙুল ঝুলন্ত অবস্থায় রয়েছে, আর এটি দেখে সে চরম আঘাত পায় ও স্তব্ধ হয়ে যায়। তার মনে হতে থাকে যে হয়তো তার মা কিছু একটা করে ফেলেছে, আর তাই ভয়ের কারণে সে তখনই বাড়ি ফিরে আসে। যখন সে বাড়ি ফেরে তখন সে জানতে পারে যে তার মা সেখানে নেই এবং তার ছোট বোন এমন কিছু একটা দেখেছে যার কারণে সে ভয় পেয়ে গেছে, কিন্তু সে কথা বলতে না পারায় বোঝাতে পারছিল না যে সে কি দেখেছে। তখনই সে দেখতে পায় যে তার মা নিজেকেই আঘাত করছে। সে তার মাকে থামিয়ে জিজ্ঞেস করে যে আসলে তার কি হয়েছে, সে কেন এমনটা করছে। এরপর সে তার মাকে শান্ত করিয়ে সবাই মিলে খাবার খাওয়ার জন্য যায়। খাবার খেতে বসলে তার মা তাদের বলে, খাবার খাওয়ার আগে প্রার্থনা করা উচিত। এটা শুনে আলিশা বলে, মা, তুমি তো প্রার্থনা করা পছন্দ করো না। তখন তার মা জানায়, আজ থেকে আমরা খাবার খাওয়ার আগে প্রার্থনা করব। আলিশা জানতো যে তার মা শয়তানের পূজা করে। এরপর যখন তার মা প্রার্থনা শুরু করে তখন তাকে অদ্ভুত আচরণ করতে দেখা যায়। হঠাৎই সে ভূতের মতো করে খাবার খেতে শুরু করে। এইদিকে তাদের মাকে এমন করতে দেখে দুই মেয়ে ভয় পেয়ে যায়। আলিশা তখন বলে, যখন আমি ছোট ছিলাম তখন তো তুমি এমন আচরণ করতে না, তাহলে আমি যখন বড় হয়ে গেলাম তখন তুমি কেন এমন বদলে গেলে? আলিশা বলে, আমি আমার পুরনো মাকেই ফেরত চাই। সে তার মাকে ঘুম পাড়িয়ে দেয় এবং এই ধরনের কথাই সে মনে মনে বলতে থাকে। পরের দিন সকালে তার মা ছোট মেয়েটিকে রেডি করছিল, আর তখনই আলিশা এসে তার মাকে জিজ্ঞেস করে কেন সে এমন অদ্ভুত আচরণ করছে। তখন তার মা তাকে জানায় তার ভেতরে কিছু একটা ঘটছে, সেজন্য সে তার মেয়েদেরকে বলে তাকে ঘরে বন্ধ করে রেখে যেতে। এই কথা শুনে আলিশা তার মাকে ঘরে লক করে রেখেই চলে যায়। এরপর আলিশা যখন ক্লাসরুমে বসে ড্রয়িং করছিল তখনই সে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। ওই আওয়াজ শুনে সে জোরে চিৎকার করতে শুরু করে, আর তাকে চিৎকার করতে দেখে সবাই জিজ্ঞেস করে তার আসলে কি হয়েছে। এরপর সে আবার স্বাভাবিক আচরণ করে এবং পুনরায় ড্রয়িং করতে শুরু করে। এদিকে আমাদের একটি ছোট মেয়েকে দেখানো হয় যার মা তাকে ছড়া শোনাচ্ছিল এবং ওই ছোট মেয়েটিও তার সাথে সাথে বলছিল। এভাবে বলতে বলতে হঠাৎ সে ছড়া বলা বন্ধ করে দেয়। তখন তার মা তাকে জিজ্ঞেস করে তোর কি হয়েছে, কিন্তু দেখতে দেখতে ছোট মেয়েটি হঠাৎ করে গায়েব হয়ে যায়। তার মা ভাবতে থাকে হঠাৎ তার মেয়ে কোথায় চলে গেল এবং সে এই বিষয়টি নিয়ে খুব বেশি ভয় পেয়ে যায়। এইদিকে তার স্বামী ঘুমোচ্ছিল, সে তার স্বামীকে গিয়ে সব কথা জানায়।
এরপর তারা দুজন মিলে তাদের মেয়েকে খুঁজতে শুরু করে। এর পরের সিনে সেই ছোট মেয়েটিকে দেখানো হয় যে কিনা কারো বশে ছিল এবং মার্লিনি তাকে সেখান থেকে তুলে নিয়ে গিয়েছিল। কিন্তু এই বিষয়ে সেই মেয়েটির বাবা মা একদমই জানতো না। এদিকে ক্লাসে আলিশার সাথে খুব অদ্ভুত সব ঘটনা ঘটছিল, সেজন্য সে মাঝে মধ্যেই চিৎকার করতে থাকে। এর কারণে শিক্ষক তাকে বকা দেন আর বলেন যে এমন আচরণ না করতে। আলিশা আসলে সেখানে একটি কালো কাক দেখতে পাচ্ছিল এবং ওই কাকটি তার উপরে আক্রমণ করতে চলেছে, তার এমনটাই মনে হচ্ছিল। সেজন্য সে ভয়ের চোটে চিৎকার করতে থাকে। এখন শিক্ষক শিক্ষার্থীরা বেশ চিন্তায় পড়ে যান এবং শিক্ষক বলেন যে এখন তুমি আর ক্লাস করতে পারবে না। সেজন্য তখনই তাকে প্রিন্সিপাল ম্যাডামের রুমে নিয়ে যাওয়া হয়। সাগর এসব ঘটনা দেখে ভাবে যে তাকে আলিশাকে সাহায্য করা উচিত, সেজন্য সে মনিকে একজন ডক্টরের ডিটেলস দেয়। এদিকে কিছুক্ষণ পর প্রিন্সিপালের সাথে কথা বলে আলিশা বাহিরে চলে আসে আর মিনি তার সাথে দেখা করে বলে যে এখানে একজন ডক্টরের নাম্বার আছে এবং সেই ডক্টরটি সাগরের পরিচিত, তুমি যদি চাও তবে তাকে দেখাতে পারো। এটা শুনে সে অবাক হয় এবং সে বলে যে সে কোনো পাগল নয় আর রাগ করে তখনই তার পেপারটি নিয়ে সেখান থেকে চলে যায়। যখন আলিশা তার ছোট বোনকে নিয়ে বাড়ি ফিরছিল তখন তার বাড়ির বাইরে সে ওই মহিলাকে দেখতে পায় যার মেয়ে গায়েব হয়ে গিয়েছিল। আলিশা তাকে দেখে বুঝতে পারে যে কোথাও তার মেয়ের গায়েব হয়ে যাওয়ার পেছনে তার মায়ের হাত নেই, তো তার এই সন্দেহ হয় এবং সে চুপি চুপি সেখান থেকে চলে যায়। যখন সে নিজের বাড়ি যায় তখন সে তার মাকে পর্যবেক্ষণ করতে শুরু করে যাতে সে জানতে পারে তার মধ্যে কোনো আচরণের পরিবর্তন এসেছে কিনা। তারপর তার মনে পড়ে যে তারা তো তাদের মাকে লক করে গিয়েছিল, যার কারণে সে বাহিরে কোনোভাবেই আসতে পারে না। তখনই হঠাৎ তার মায়ের ভেতরে কিছু একটা হতে শুরু করে। তাই আলিশা তার মাকে শান্ত করার চেষ্টা করে, যার কারণে তার মা অদ্ভুতভাবে চিৎকার করতে শুরু করে। এদিকে তার মায়ের চিৎকারের আওয়াজ গ্রামবাসীদের কাছে পৌঁছে যায় এবং গ্রামবাসীরাও একত্রিত হয়ে তখনই সেখানে আসতে শুরু করে। আলিশা ভাবে তার মাকে এখন ঘুম পাড়িয়ে দেওয়া উচিত, কারণ তার মা এই মুহূর্তে মানসিকভাবে ঠিক ছিল না, তাই তার মার এই কথাগুলো কারো জানা উচিত নয়। এরপর গ্রামবাসীরা সেখানে পৌঁছায় এবং তারা বলে যে তাদের সন্দেহ হচ্ছে যে ওই ছোট মেয়েটি যে গায়েব হয়েছে তার পেছনে তার মায়ের হাত আছে। সেজন্য তারা এখানে দেখতে এসেছে যে আসলে তার মা কেন চিৎকার করছিল। এটা শুনে আলিশা তাদের বলে যে তার মায়ের শরীর খারাপ, সেজন্য সে ব্যথার চোটে চিৎকার করছিল এবং এখন সে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। এই বলে সে তখনই ওই লোকগুলোকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এদিকে মার্লিনকে দেখা যাওয়ার পর ফাদারের মধ্যে অনেক পরিবর্তন এসেছিল, যার কারণে ফাদার তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখন লোকেরা ভাবতে শুরু করে যে কোথাও এটা খুন নয় তো, সেজন্য তার ময়না তদন্ত করা জরুরি। ইন্সপেক্টর বলে যে তার এই ফাদারের মৃত্যু খুন বলে মনে হচ্ছে, সেজন্য এর ময়না তদন্ত করতে হবে। কিন্তু মাদার বলে যে স্যার এমনটা দয়া করে করবেন না, কারণ বাচ্চারা যদি এটা জানতে পারে তবে তারা খুব বেশি ভয় পেয়ে যাবে এবং সবার পড়াশোনা বন্ধ হয়ে যেতে পারে। এদিকে আলিশা বরাবরের মতো তার ছোট বোনকে স্কুলে নিয়ে আসছিল আর তখনই একটি কাক এসে তার কানের ওপরে আঁচড় দিয়ে চলে যায়। এখন যখনই সে ওই ক্ষতস্থান স্পর্শ করে তখনই কারো চোখ তার সামনে এসে পড়ে যায়। এখন মানুষের চোখ দেখে সে খুব বেশি ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি সে তার বোনকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এরপর বাড়ি ফেরার পর দেখে তার মা দেওয়ালের দিকে তাকিয়ে কিছু বলছিল। আলিশা এটা দেখে অবাক হয়ে যায় এবং সে তার মাকে বলে যে তুমি ঘুরে আমার দিকে তাকাও। আর যখন তার মা ঘুরে তাকায় তখন তার চোখগুলো গায়েব থাকে এবং দেখে মনে হয় যেন তার মায়ের চোখ ওপর থেকে নিচে পড়ে গেছে। এবার আলিশার মনে হতে থাকে যে তার মা মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে এবং সে তার গলা টিপে ধরে তাকে ঘরে লক করে দেয়। সে ব্যথায় খুব ছটফট করছিল। তখনই তার ছোট বোন তাকে একটি কাগজ এনে দেয় যাতে সাগর ডাক্তারের নাম্বার লিখে রেখেছিল। এদিকে ইন্সপেক্টর ময়না তদন্তের জন্য ফাদারের মৃতদেহ হসপিটালে নিয়ে আসে। সাগরের একজন বন্ধু ছিল যার নাম রাহুল এবং তারা দুজনে মিলে বাড়িতে এসে তাদের বাঁচায়। তারা তার মাকে হসপিটালে ভর্তি করছিল এবং মেয়েটিকেও হসপিটালে ভর্তি করা হয়েছিল। এখন লোকজন তাকে জিজ্ঞেস করে যে তোমার মায়ের চোখের কি হয়েছে। আলিশা যতটুকু সম্ভব বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ছোট বোন ইশারায় অনেক কথাই বলে দেয়। সে বলে যে আমাদের গ্রামে একজন নানি আছেন এবং তার নানি সেখানে একাই থাকেন। সাগর যখন এটি শুনে তখন সে বলে যে তাহলে তাকে কেন এখানে একা নিয়ে আসা হচ্ছে না।
কিন্তু আলিশা এটি শুনে বলে যে তার নানিকে এখানে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই, কারণ সে চায় না যে সাগর তার বাড়িতে যাক। কিন্তু সাগর বলে যে তুমি চিন্তা করো না, আমি গিয়ে নিরাপদে তোমার নানিকে বাড়ি থেকে নিয়ে আসব। এ কথা বলে সে তার বন্ধুকে নিয়ে সেখান থেকে রওনা হয়ে যায়। এদিকে ফাদারের মৃতদেহের ময়নাতদন্তের জন্য ডক্টর সব ধরনের ব্যবস্থা শুরু করে এবং তারা সেখানে ময়নাতদন্ত শুরু করতেই যাচ্ছিল। কিন্তু তখনই হঠাৎ করে কারেন্ট চলে যায়। তখন তাদের মনে হয় যে লাশটি নিজের জায়গা থেকে কিছুটা সরে গেছে। ডাক্তারও এটি দেখে বেশ অবাক হয়ে যায়, আর যখন তার কাপড় সরিয়ে দেখে তখন ফাদারের পুরো শরীরে অদ্ভুত সব চিহ্ন তৈরি হয়েছিল, যা দেখে তারা খুব ভয় পেয়ে যায় এবং তারা ময়নাতদন্ত করতে পারে না। এরপর ইন্সপেক্টর ভাবে যে কেননা এই লাশটিকে তারা দাফন করে দেয়। এদিকে সাগর এবং তার বন্ধু রাহুল দুজনেই আলিশার বাড়িতে পৌঁছায়, যেখানে তারা তার নানিকে খুঁজতে শুরু করে। এদিকে ইন্সপেক্টর এক ব্যক্তিকে প্রস্তুত করে গর্ত খোঁড়ার জন্য, এবং যখন তারা গর্ত খুঁড়ছিল তখন হঠাৎ করেই তারা সেখানে একটি মৃতদেহ পায়। ইন্সপেক্টর বলে যে ওটিকে সরিয়ে তারা যেন ফাদারের মৃতদেহ দাফন করে দেয়। আর যখন সেই ব্যক্তিটি সেটি পরিষ্কার করার জন্য এগিয়ে যায় তখন দেখে যে আসলে সেখানে একটি একদম নতুন বা তাজা মৃতদেহ পড়ে আছে। এখন এটি দেখে তারা অবাক হয়ে যায়, কারণ তাদের মনে হচ্ছিল যে সেখানে হয়তো কোনো পুরনো লাশ থাকবে, কিন্তু আসলে সেটি একটি তাজা লাশ ছিল, যা দেখে ইন্সপেক্টর বেশ অবাক হয়ে গিয়েছিল। এদিকে সাগর আলিশার নানির ঘরে চলে আসে এবং সেখানে নানির অল্প বয়সের একটি ছবি টাঙানো ছিল। অপরদিকে ইন্সপেক্টর যে লাশটি পেয়েছিল সেটি অন্য কারো নয়, বরং সেই নানির ছিল, কারণ ছবিতে নানিকে যৌবনে ঠিক তেমনই দেখাচ্ছিল। কিন্তু নানি কোথায় গেল সাগর সেটি খুঁজছিল। তখনই হঠাৎ করে সেখানে অলৌকিক বা প্যারানর্মাল ঘটনা ঘটতে শুরু করে এবং কোনো এক শক্তি তাদের উপরে আক্রমণ করতে থাকে, যার ফলে ভয় পেয়ে তারা বাহিরে চলে আসে। তখনই তারা একটি আওয়াজ শুনতে পায়, যার কারণে তারা দুজনই নিজেদের কান বন্ধ করে নেয়। তখনই হঠাৎ রাহুলের মধ্যে কিছু পরিবর্তন আসে এবং সে সঙ্গে সঙ্গে সাগরের উপরে আক্রমণ করে বসে। সাগর তার কাছে অনুরোধ করে যেন সে তাকে ছেড়ে দেয়, কিন্তু সে তার কথা শুনে না। তাই সে রাহুলের হাত থেকে বেঁচে সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। এরপর সাগর তার বন্ধুদের কাছে যায় এবং তাদের সব কথা খুলে বলে। সে বলে যে আলিশা ঠিক আছে এবং হাসপাতালে তার চিকিৎসা চলছে। অন্যদিকে সাগরের বাবা বলে যে আমি আমার বন্ধুর সাথে দেখা করে আসছি, আর এই কেসটির তদন্তকারী ইন্সপেক্টর ছিল তার বাবার বন্ধু। তার বন্ধু বলে যে তাকে এই গ্রাম সম্পর্কে পুরো তথ্য সংগ্রহ করতে হবে। আর তখনই যে ব্যক্তি তথ্য সংগ্রহ করছিল তার সাথে একটি দুর্ঘটনা ঘটে যায়। শেলফে যে ফাইলটি সে খুঁজছিল পুরো শেলফটি তার উপরে পড়ে যায়। এই কারণে সে ব্যথায় ছটফট করতে থাকে। এখন ইন্সপেক্টর তাড়াতাড়ি সেখানে আসে এবং কনস্টেবলের সাহায্য করে। আর তখনই শেলফ থেকে একটি ক্যাসেট পাওয়া যায় এবং জানা যায় যে ওই গ্রাম সম্পর্কিত একটি ক্যাসেট রয়েছে। এরপর তারা ক্যাসেটটি প্লে করতে শুরু করে। আসলে সেই ক্যাসেটটি একজন ময়নাতদন্তকারী ডক্টরই রেকর্ড করেছিল। সেই রেকর্ডে শোনা যায় আস্তানাপুরম এলাকায় অনেক লোক অদ্ভুতভাবে মারা গিয়েছিল এবং তাদের শরীরে অনেক ধরনের চিহ্ন তৈরি হয়েছিল। আর সেটি তদন্ত করার জন্যই ডাক্তার সেখানে ময়নাতদন্ত করতে এসেছিল। এই সবকিছু নথিবদ্ধ করার জন্যই সে এই রেকর্ডটি করেছিল। আসলে ময়নাতদন্ত করার সময় মৃত ব্যক্তিদের অঙ্গ প্রত্যঙ্গ একদম স্বাভাবিক ছিল এবং ডাক্তার ভাবছিল যে আসলে এটি কিভাবে সম্ভব হতে পারে, কারণ এতদিন পর মৃতদেহের অঙ্গগুলো এখনো কিভাবে এত সতেজ থাকতে পারে। যখন সে অঙ্গগুলো পরীক্ষা করতে শুরু করে তখনই সেখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি হতে শুরু করে এবং সেখানে রাখা মৃতদেহগুলোতে অলৌকিক পরিবর্তন দেখা দিতে থাকে। তখনই হঠাৎ ভেতরের ডাক্তাররা পালানোর চেষ্টা করে, কিন্তু কোনো এক শক্তি ভেতরে চলে আসে যা সবার উপরে আক্রমণ করে দেয়। আর যারা ভিডিও রেকর্ড করছিল তারা সবাই মারা যায়, যার ফলে ভিডিওটি তখনই বন্ধ হয়ে যায়। বর্তমানে এই টেপটি দেখে পুলিশ কর্মকর্তাও বেশ ঘাবড়ে যায় এবং তারা ভাবতে থাকে যে আসলে এই সব কিছু কি হচ্ছে। এরপর ইন্সপেক্টর সাগরের বাবাকে পাশে নিয়ে গিয়ে কথা বলে যে মনে হচ্ছে তোমার ছেলে ওই মেয়েটিকে ভালোবাসে, তবে তাকে বলো সে যেন ওই মেয়েটির থেকে একটু দূরে থাকে। এদিকে সাগর বরাবরের মতো স্কুলে আসে এবং স্কুলে এসে সে সবার সম্পর্কে জানতে চায়। একইভাবে রাহুল কোথায় আছে এটাও তাকে খুঁজে বের করতে হবে। এই সময় মা কিছু জিনিসপত্র পড়াচ্ছিলেন
এবং একইভাবে যে রাহুল নিখোঁজ ছিল সে এখন ছাদের উপরে রয়েছে। সে সেখান থেকে ঝাঁপ দেওয়ার মতো আচরণ করছে, আর আচমকা সে ওপর থেকে সোজা নিচে ঝাঁপ দিয়ে দেয়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। সাগর যখন এটা দেখে তখন সে খুব বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে এবং সে ভাবে যে হয়তো সে এখনো বেঁচে আছে, তাই দ্রুত সে তাকে হসপিটালে নিয়ে যায়। কিন্তু তার প্রাণ সেখানেই চলে যায়, যার কারণে সাগরের খুব খারাপ লাগে। এরপর হাসপাতালে মা আসেন মার্লিনকে দেখার জন্য এবং তিনি বলেন যে মার্লিন এইসব তোমার কারণেই শুরু হয়েছে। এখন মার্লিন কোনো নড়াচড়া ছাড়াই বসে থাকে এবং সে কোনো উত্তর দেয় না, আর মা সেখান থেকে চলে যান। এবার সাগর আলিশাকে দেখার জন্য রুমে আসে, আর রুমের ভেতরে আলিশা নিখোঁজ থাকে। একইভাবে সেখানে অনেকগুলো প্রতীকও তৈরি করা ছিল এবং সে সেগুলো পর্যবেক্ষণ করে ও ভাবে যে আসলে এগুলো কি। এইদিকে যেখানে মৃতদেহের ময়নাতদন্ত হচ্ছিল সেই ঘর থেকে আওয়াজ আসছিল, তাই সাগর ঘরটি দেখার জন্য সেখানে চলে যায়। আর সে যখন ঘরে আসে তখন অনেক অলৌকিক বা প্যারানর্মাল ঘটনা ঘটতে শুরু করে। সে সেখানে মায়ের লাশও দেখতে পায়, অর্থাৎ মাও মারা গেছেন এবং মার্লিনই হয়তো তাকে মেরেছে। এখন মায়ের বেশে সেখানে কেউ একজন আসে এবং সেখানে সিস্টার ও মেয়েটিকে পাঠিয়ে দেন। আমরা জানতে পারি যে মায়ের পোশাক পরে অন্য কেউ নয়, বরং মার্লিনই সেখানে এসেছে এবং সে এখানে এসেছিল তার মেয়েদের সাথে দেখা করতে। এখন তার মা বলেই চলো এখনই আমরা এখান থেকে বাড়ি চলে যাই। তার মেয়ে তার কথা মেনে নেয় এবং তারা সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হতে থাকে। যখন ইন্সপেক্টর জানতে পারে যে মেয়েরা এবং তার মা নিখোঁজ হয়ে গেছে, তখন সে সবাইকে সেখানে বকাবকি করে এবং সে অবিলম্বে মার্লিনের বাড়িতে চলে আসে। মার্লিন এবং তার মেয়ে সেখানেই ছিল। তখন সাগরও সেখানে চলে আসে এবং সাগর সেই ছোট মেয়েটিকে নিজের কোলে তুলে নেয়। এরপর ইন্সপেক্টর সবাইকে জিপে বসায় এবং মার্লিন রেগে সাগরের দিকে তাকিয়ে থাকে, যেন সে তাকে জিজ্ঞেস করছে যে আসলে তুই কেন এখানে চলে এলি। এখন ইন্সপেক্টর বাড়ির প্রতিটি ঘর পরীক্ষা করছিল এবং সে যখন সেই ঘরটি খোলে যেখানে সেই বৃদ্ধ নারীকে রাখা হয়েছিল, তখন সে সেখানে চমকে যায়, কারণ ঘরের ভেতরে বেশ কিছু কাটা আঙুল ঝুলিয়ে রাখা ছিল। এটা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় যে প্রথমে সবাইকে থানায় নিয়ে যাওয়া উচিত। কিন্তু তারা যখনই সেখান থেকে বের হতে যাবে তখনই পুরো গ্রামের মানুষ সেখানে চলে আসে। তাদের বিশ্বাস ছিল যে সব সমস্যা ওই নারীর কারণেই হচ্ছে, তাই তারা জিপের ওপরে হামলা করতে শুরু করে। ইন্সপেক্টর তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু ভিড় থামে না এবং শেষ পর্যন্ত ইন্সপেক্টর বন্দুক বের করে তাদের হুমকি দেয়, যার ফলে গ্রামবাসীরা ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। এখন এই বিভ্রান্তির সুযোগ নিয়ে মার্লিনও সেখান থেকে পালিয়ে যায় এবং ইন্সপেক্টর চিন্তায় পড়ে যায় যে মা ও মেয়ে দুজনেই একসঙ্গে নিখোঁজ কিভাবে হয়ে গেল। শুধু ছোট মেয়েটি তাদের কাছে থাকে এবং ইন্সপেক্টর সাগরও তার বন্ধুদের বলে যে কিছুদিনের জন্য এই শিশুটিকে তোমরাই সামলিয়ে নাও। সাগর এতে রাজি হয়ে যায় এবং তাকে নিয়ে বাড়ি চলে আসে। এরপর সেই রাতে সাগরের একেবারেই ঘুম আসে না, কারণ মার্লিনের সেই রাগী মুখটা তার মাথায় ঘুরতে থাকে। তখনই সে বাড়ির বাইরে থেকে কিছু একটা শব্দ শুনতে পায় এবং সে তা অনুসরণ করতে করতে বাহিরে চলে যায়, আর আচমকা সে পাগলের মতো আচরণ করতে শুরু করে। তখনই জলের ভেতরে গিয়ে সে নিজেকে মারার চেষ্টা করে, কিন্তু ঠিক পরের মুহূর্তেই তার চোখ খুলে যায়, কারণ সে এটি দুঃস্বপ্ন দেখছিল। এরপর নিজের বাড়িতে সে সেই ছোট মেয়েটিকে খুঁজতে শুরু করে, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না। এখন ধীরে ধীরে সাগরও অদ্ভুত আচরণ করতে শুরু করে এবং একটি ধারালো জিনিস নিয়ে তার নিজের কানের ভেতরে বারবার ঢোকাতে থাকে, ঠিক যেভাবে মার্লিন করছিল। তার বাবা মা এটা দেখে চমকে যান এবং অবিলম্বে তাকে হসপিটালে নিয়ে যান। এরপর হাসপাতালে সাগর ইন্সপেক্টরের সাথে কথা বলে। সে বলে যে ফাদারের মৃত্যুর পরপরই এইসব শুরু হয়েছে এবং হয়তো ফাদার সম্পর্কে আরো জানার মাধ্যমে তারা কোনো সূত্র পেতে পারে। এইদিকে ফাদারের শরীরে যে প্রতীকগুলো পাওয়া গিয়েছিল সেগুলো আলিশাই এঁকেছিল, আর সাগর জানায় যে মা কিছু জিনিস পুড়িয়ে দিয়েছিল এবং ইন্সপেক্টরের মনে হয় যে ফাদারের ঘরের তল্লাশি করা উচিত। এখন তারা দুজনেই ফাদারের ঘরে যায়, কিন্তু তারা সেখানে বিশেষ কিছু পায় না। তারপর তারা সেই জায়গায় যায় যেখানে জিনিসপত্র পোড়ানো হয়েছিল এবং সেখানে কিছু অর্ধেক পোড়া ছবিও পাওয়া যায়। সেই ছবিগুলোতে ময়নাতদন্তকারী ডক্টরকে দেখা যাচ্ছিল এবং সেখানে মোট 5 জন ডাক্তার ছিলেন, কিন্তু একজন ডাক্তার নিখোঁজ ছিলেন। তাদের মনে হয় যে হয়তো তিনি আসল সত্য জানেন, তাই তিনি সেখান থেকে পালিয়ে গেছেন। এরপর তারা সেই বৃদ্ধ ডাক্তারকে খুঁজে বের করে
এবং যখনই তার সামনে আস্তানাপুরম গ্রামের নাম নেওয়া হয়, ডাক্তার খুব বেশি ঘাবড়ে যান এবং অবিলম্বে সেখান থেকে চলে যেতে বলেন। কিন্তু ইন্সপেক্টর এবং সাগর জোর করে যে তাদের সত্য জানতে হবে। তখন ডাক্তার জানান যে তাকেও ময়নাতদন্তের জন্য সেই গ্রামে যেতে হতো, কিন্তু একটি দুর্ঘটনার কারণে সে যেতে পারেনি। যে 5 জন ডাক্তার গিয়েছিলেন তারা সবাই মারা গেছেন এবং কেবল তিনি জীবিত আছেন। তারপর ডাক্তার তার পুরো অতীত বলতে শুরু করেন। আসলে অনেক বছর আগে বিদেশিরা সেখানে খ্রিস্ট ধর্ম প্রচার করতে এসেছিলেন এবং একটি দ্বিতীয় দলও সেখানে এসেছিল যারা কালো জাদু ছড়াচ্ছিল। স্বাধীনতার পর সবাই সেখান থেকে চলে যায়, কিন্তু একটি গ্রাম ছিল যারা পুরোপুরি কালো জাদুতে ডুবে গিয়েছিল। 1950 সালে আস্তানাপুরাম গ্রামের মানুষ কালো জাদুকে খুব স্বাভাবিক বলে মনে করতে শুরু করে এবং সেখানে একটি পুরনো মূর্তি ছিল যা বিদেশিরা ফেলে রেখে গিয়েছিল। আর সেখানে মানুষ পশু বলি দিত এবং ভাবত যে তাদের গ্রামের দারিদ্র্যের সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু এমনটা করার পরেও সেখানে কিছুই বদলায়নি। এরপর গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় যে এখন থেকে তারা মানুষের বলি দিবে। আর এই সময় মেরি নামের এক নারী তাদের বিরোধিতা করেছিলেন। আর মেরি যিনি ছিলেন তিনি আসলে মার্লিনের মা। মেরির স্বামী খুব অসুস্থ থাকেন এবং তার হাত পা ঠিক মতো কাজ করছিল না। আর এই সময় মার্লিনও জন্মগ্রহণ করেছিলেন। মেরি কেবল যিশুর উপরে বিশ্বাস রাখতেন, কিন্তু গ্রামবাসীরা শয়তানের পূজা করত। গ্রামবাসীদের নেতা বলেছিলেন যে গ্রামের শিশুদের সুরক্ষার জন্য তাদের কোনো মানুষের বলি দিতে হবে এবং মানুষ ভাবল যে কেন তারা নবজাতক শিশুর বলি দিচ্ছে না। কিন্তু মেরি তাদের থামানোর চেষ্টা করেছিলেন এবং তিনি বলেন যে যিশু সবাইকে বাঁচিয়ে নেবেন, কিন্তু মানুষ তার কথা শোনেন না আর তাকে খুব মারধর করে। এরপর মেরির স্বামী একটি খুব চমকপ্রদ সিদ্ধান্ত নেন। সে নিজেকে বলি দেওয়ার পরামর্শ দেয় এবং নিজের জিভ কেটে ফেলে ও কিছু মন্ত্র বলতে বলতে নিজের প্রাণ দিয়ে দেয়। এর কয়েক মাস পর মেরি একেবারে একা হয়ে যান। এরপর এক নারী তাকে একটি গোপন কালো জাদুর বই সম্পর্কে বলেন। মেরি প্রথমে এইসব জিনিসে বিশ্বাস করতেন না, কিন্তু স্বামীকে ফিরিয়ে আনার জন্য সে এতে বিশ্বাস করতে বাধ্য হন। এখন তারা মাটি খুঁড়ে সেই বইটি বের করেন এবং তাতে বিপজ্জনক সব মন্ত্র লেখা ছিল। আচার অনুষ্ঠান করার সময় মেরিও নিজের জিভ কেটে ফেলেন এবং ধীরে ধীরে তার চোখ সাদা হতে শুরু করে। কিন্তু তখনই গ্রামবাসীরা সেখানে চলে আসে আর তাকে মারধর করে, কারণ আগে সে যিশুকে মানত এবং এখন আচমকা সে কালো জাদু করতে শুরু করেছে। মার্লিন ছোটবেলা থেকেই এইসব দেখে বড় হয়েছিল এবং সে গ্রামবাসীদের অন্ধবিশ্বাস ও বলিদানের ব্যাপারে সবকিছু জানত। তাই সে চেয়েছিল যেন তার সন্তানরা লেখাপড়া করে এবং এইসব জিনিস থেকে দূরে থাকে। এরপর গল্পটি বর্তমানে ফিরে আসে, যেখানে ইন্সপেক্টর এবং সাগরকে ডক্টর এসব বলছেন এবং তারা বুঝতে পারে যে এই পুরো গ্রামটাই বলিদান এবং কালো জাদুতে লিপ্ত। আর এই কারণেই তারা মার্লিনকেই খলনায়ক বানিয়ে রেখেছে। কিন্তু সত্য তো এই যে মার্লিন শয়তানের নয়, বরং যিশুর পূজা করে। তারা এটাও জানতে পারে যে সেই গ্রামবাসীরা মার্লিনের ছোট মেয়ের বলি দিতে চায় এবং সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো যে আসলে মেরি মারা যাননি। সে একটি আচার অনুষ্ঠানের মাধ্যমে নিজেকে বেঁধে রেখেছিলেন, আর যদি কেউ তাকে দেখে ফেলতো তবে সে সেই অভিশপ্ত জায়গায় পৌঁছে যেত। এখন ইন্সপেক্টর এবং সাগর সিদ্ধান্ত নেয় যে তাদের মার্লিন এবং তার পরিবারকে বাঁচাতে হবে। আর এই রহস্যের সাসপেন্সের সাথে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল এই সিনেমার গল্প, যেখানে এর দ্বিতীয় পর্বে জানানো হবে যে আসলে আগে কি হবে। আপনাদের এই ছবির হরর এবং সাসপেন্স কেমন লেগেছে তা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি চাপুন। আর বন্ধুরা, ভিডিওটি লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।